আমরা প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে দেখি। অ্যাম্বুলেন্সে ছিল একটি মেয়ে যার পায়ে চোট লেগেছিল। সেই স্কুলে আরেকটি মেয়ের সাথে ঝগড়া করছিল, যার কারণে তার পায়ে চোট লেগেছে। মেয়েটি বলে, আমাকে ছেড়ে দাও, আমার তার সাথে ফাইট করা বাকি আছে। কিন্তু নার্স তাকে যেতে দিচ্ছিল না। ওখানে আমরা ড্রামার মেইন ক্যারেক্টার জিনহাওকে দেখি। সে একজন সার্জারি ডক্টর। ও ওই মেয়েটির কাছে এসে তাকে বোঝায় প্রথমে তোমাকে সার্জারি করা উচিত, বাট মেয়েটি তার কথা শুনছিল না। তখন জিনহাও বলে, যদি তুমি এরকম কন্ডিশনে ফিরে যাও, বাই চান্স পড়ে যাও আর পায়ে আরো বেশি চোট পাও, তো এতে তোমার বেশি ইনসাল্ট হবে আর সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এটা শুনে মেয়েটি চুপ হয়ে যায়। তারপর নার্স তাকে নিয়ে চলে যায়। তারপরে দেখি জিনহাও কলে তার সিস্টারের সাথে কথা বলছিল, যার নাম জিমি। ও জিনহাওকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স করছিল। যখন জিনহাও যেতে চাইছিল না, জিমি বলে, তুমি আজও পর্যন্ত সেই ক্লাসমেটকে ভুলে যেতে পারোনি, এই জন্য ব্লাইন্ড ডেটেই যেতে চাও না। তাছাড়া সে তোমাকে ছেড়ে চলে গেছে 10 বছর হয়ে গেছে। তখন জিনহাও বলে, আমার তার কথা মনে পড়ে না, আমি শুধু একাই থাকতে চাই। দিদি, তুমি প্লিজ আমাকে একা থাকতে দাও। আর যখন সে কল কাট করে ওই স্টুডেন্টের কাছে যায়, সেই স্টুডেন্ট তার উপরে এখনো পর্যন্ত রেগেছিল। সে বলে, তোমরা আমায় বদলা নিতে দিলে না। আর এই স্টুডেন্টটি যেমন ভাবে কথাগুলো বলছিল, যেটা আগে জিনহাওয়ের ক্রাশ বলতো। এই জন্য জিনহাও বলে, তুমি আমার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। তারপর জিনহাও সেখান থেকে চলে যায়। জিনহাও লিফটে এসে নিজের ক্রাশের কথা মনে করছিল, যে সে প্রথমে তাকে কোথায় দেখেছিল। আমরা 10 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমাদের ড্রামার মেইন ফিমেল লিডকে দেখায়, যার নাম হানফে। হানফে কিছু রিজনের কারণে অন্য স্কুল থেকে জিনহাওয়ের স্কুলে ট্রান্সফার করেছে। যখন ও টিচারের সাথে ক্লাসে আসে এবং টিচার হানফেকে নিজের ইন্ট্রোডাকশন দিতে বলে, সে শুধু এইটুকু বলে, আমার নাম হানফে, আমি কারোর সাথে বেশি কথা বলি না, এই জন্য সবাই আমার থেকে দূরে থাকবে। আদার্স বয়, আমি যখন ফাইট করি অনেক বেশি ব্যথা লাগে। এটা শুনে সবাই শকড হয় এবং তারপর বলে, বাও, এই কতটা কুল আর অনেক ডেঞ্জারাস। হানফে নিজের সিটের দিকে যাচ্ছিল, তখন ওকে দেখে জিনহাও বলে, আমি হানফেকে দেখেই বুঝেছিলাম ও নর্মাল মেয়েদের মতন নয়, বরং অন্য ধরনের মেয়ে। আর তাছাড়া আমি কোথায় নর্মাল স্টুডেন্ট, বরং সব থেকে ইন্টেলিজেন্ট। আর তখনই একজন বুলি বয় কিছু ছুঁড়ে মারে হানফের দিকে, যার নাম তাও, যে প্রতিদিন জিনহাওকে দিয়ে নিজের কাজ করায়। তারপর দেখি জিনহাও ভয়েতে ছুটে যাচ্ছিল ভিড়ের মধ্য দিয়ে, কারণ 5 মিনিটের মধ্যে তাওয়ের জন্য ফুড বাই করে আনতে হবে, তা না হলে জিনহাওকে তাও আরো বেশি বুলি করবে। জিনহাও বলে, মাঝে মাঝে মনে হতো আমি জন্মেছি এদের কাছে বুলি হওয়ার জন্য, কারণ আমাকে এরা কখনোই শান্তিতে থাকতে দেয় না। প্রতিদিন এদের হোমওয়ার্ক করে দেওয়ার কারণে আমার স্টাডিও ভালোভাবে হতো, বাট এরপরেও ওরা আমায় কথায় কথায় মারতো আর আমার পকেট মানিও নিয়ে নিত। আমার ফ্রেন্ড দূর থেকে লুকিয়ে এসব দেখতো, বাট কখনোই সে আমাকে হেল্প করতে আসেনি। তারপর ওরা আমায় ফ্রিতে মেসেজও করে দিত, এটার জানার জন্য যে মানুষের কোন পার্টটাই মারলে আরো বেশি ব্যথা হবে, যাতে তাদের কারোর সাথে ফাইট হলে ভালোভাবে ফাইট ব্যাক করতে পারে। তারা এত বেশি বুলি করতো আমাকে, যার কারণে আমি সুসাইড করার ডিসাইড করেছিলাম। আমি সুসাইড নোট লিখে ডেস্কের ওপরে রেখে সুসাইড করার জন্য রেডি ছিলাম, কিন্তু আমার অনেক ভয় লাগছিল, বাট আমার কাছে আর কোনো অপশন ছিল না, কারণ আমি আর বেশি বুলি হতে চাই না। আর যখনই আমি সুসাইড করতে যাব, তখনই শুনতে পাই কেউ আমার সুসাইড নোটটি রিড করছে। আমি যখন ফিরে দেখি, এ তো আমার ক্রাশ হানফে। হানফেকে দেখে আমি ভুলেই গেছিলাম আমাকে সুসাইড করতে হবে। হানফে লেটার রিড করছিল, যেখানে জিনহাও লিখেছিল, আমার মৃত্যুর পর আমার ফিউনারাল করবে না আর আমাকে সমাধি দেবে না, শুধু আমার অর্গান যাদের দরকার তাদের কাছে ডোনেট করে দেবে, আমার বুকস আর সিরিজ চ্যারিটিতে ডোনেট করে দেবে। আর যখন আমার মৃত্যুর খবর টিভিতে দেখাবে, তখন আমার একটি ভালো ফটো দেবে তাদেরকে, আর তার সাথে আমার নাম বিখ্যাত ব্যক্তিদের সাথে যুক্ত করতে বলবে। জিনহাও আরো কিছু লিখেছিল, যেটা হানফে পড়ছিল। জিনহাও এটা শুনে অনেক ইমপ্রেস ফিল করছিল, আর যখনই হানফের কাছ থেকে লেটারটি নিতে যায়, তখনই ও অনেক খারাপভাবে নিচে পড়ে যায়। ওর আগে ব্যথা লাগার ওপরে আরো ব্যথা লাগে, যার কারণে সে উঠতে পারছিল না, আর সে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করে। হানফে তার ক্লোজে গিয়ে বলে, আমি জানি তুমি সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করছো। তারপর হানফে বলে, তুমি ভাবো শুধু চেয়ারের ওপর থেকে পড়ে গেছো তাই এই অবস্থা, আর তুমি যদি 3rd ফ্লোর থেকে লাফ দিতে তাহলে তোমার কেমন অবস্থা হতো। হানফে জিনহাওকে অনেকভাবে মোটিভেট করতে থাকে, তারপর বলে যে তোমাকে এসব করার দরকার নেই। জিনহাও সুসাইড করার আগে হানফের জন্য মিল্ক সি রেখেছিল, যেটা হানফে জিনহাওকেই দেয় আর বলে কোনো কাজ অসম্পূর্ণ রাখা উচিত নয়, তা না হলে পরে রিগ্রেট ফিল হবে। তারপরে সে সেখান থেকে চলে যায়। তো ফাইনালি জিনহাও হানফের কথায় সুসাইড করা ক্যান্সেল করে দেয়। তারপর থেকে ও লাইফে আগের মতনই চলতে শুরু করে, মানে প্রতিদিন বুলি বয়ের হোমওয়ার্ক করা। জিনহাও বলে, আমি কিছুদিন একইভাবে সার্ভাইভ করছিলাম, কিন্তু তারপরে ওরা আমার প্যান্ট শার্ট খুলে দিয়ে আমাকে পুরো স্কুলের ক্লাসের সামনে দিয়ে দৌড় করাচ্ছিল। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, আমার জীবনটা নরকের মতন করে দিয়েছিল, শুধুমাত্র তাও আর ও দুটো চামচে। এই জন্য আমি আবারও সুসাইড করার ডিসাইড করি। ওপর থেকে নিচের দিকে দেখে আমার ভয় লাগছিল, তবুও আমি চোখ বন্ধ করে মরার জন্য প্রস্তুত ছিলাম।